নমস্কার। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পুরাতন দিনে মানুষ কোনগুলোকে জীবন উপকরণ হিসেবে বেছে নিত। অর্থাৎ জীবনে চলার পথে কোনগুলো সাহায্যকারী হতো। এখানে বলে রাখি যে আজকের থেকে পুরোনো দিনে মানে আজ থেকে ৬০-৭০ বছর আগের মানুষের জীবন অনেক বেশি প্রকৃতি নির্ভর ছিল। প্রকৃতি নির্ভর। অর্থাৎ প্রকৃতি থেকে তারা তাদের জীবন উপকরণ সংগ্রহ করত। তখনও তো আজকের মতো এরকম বিজ্ঞান প্রযুক্তির এত রমরমা হয়নি। ফলে প্রকৃতির কাছেই তাদের থাকতে হতো। প্রকৃতি থেকে তারা রস সংগ্রহ করত। প্রথমে একটা ছবি দেখাই। এই যে ছবিটা, এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে একটা কাঠামো। এই কাঠামোর মধ্যে একটা কাঠ আছে। এই কাঠটা হচ্ছে তাল কাঠ। এর বাইরে দেখা যাবে এই কাঠামোর মধ্যে বাঁশ আছে অনেক। তো আজকের যুগে আর নতুন করে কেউ এইরকম ধরনের কাঠামো করেনি বা করা অনেকাংশ কমে গেছে। যারা বাড়ি করে তারা পাকা বাড়ি করে, সেখানে এই কাঠামোর কোনো ব্যাপার নেই। কিন্তু পুরোনো দিনে এইসবের ব্যাপার ছিল। তো এখান থেকে জানা গেল তাল কাঠ এবং বাঁশ এই কাঠামোতে লেগেছে। তো সেকালের গ্রামাঞ্চলে তাল গাছের অস্তিত্ব ছিল এবং বিভিন্ন স্থানে বাঁশ বাগানের অস্তিত্ব ছিল। তাল গাছ একদম লোকালয়ের গায়ে হতো নি, তাল গাছ হতো একদম মাঠের ধারে, একটা জায়গায় ৩টে ৪টে ৫টা এরকম তাল গাছ। বাঁশ বাগানটা লোকালয় থেকে কিছুটা দূরে হতো, সেখানে প্রচুর বাঁশ ঝাড় থাকতো, বাঁশ হতো এইরকম। ওগুলো ছিল বলে লোক ওগুলো থেকে সংগ্রহ করতো, নাকি ওইগুলো লোক প্রয়োজনের জন্য বসিয়েছিল, এটা হচ্ছে ওই রকম যে ওগুলোর সঙ্গে সম্পর্ক ছিল এই পর্যন্ত। তো এইটা দেখালুম একটা যে তাল কাঠ লেগেছে, বাঁশ লেগেছে। অর্থাৎ সেকালের সমাজে বাঁশ, তাল কাঠ এগুলোর গ্রহণযোগ্যতা ছিল। আজকের যুগেও তাল লোকে খায়। তাল পেকে গেলে তালের কাই থেকে কাই বার করে তা থেকে লুচি, পরোটা, তারপরে তালের যে কি বলে ওটা ফুরুলি, এরকম জিনিসগুলো হয়। কাঁচা তালকে কেটে তালের কোয়া বার করে সেগুলো খায়। আবার তালের যে আঁটি সেগুলো তাল শাঁস বলে। সেগুলোকেও গাছ একটু কলা বেরোলে সেগুলো থেকেও লোকে বার করে খায়। লক্ষ্মী পুজোর সময় তাল আঁটিগুলো কাটা হয়। তো এইরকম তাল গাছের ফলের ব্যবহার এটা এখনো আছে। কিন্তু কাঠের ব্যবহার, তাল কাঠের ব্যবহার, এটা আজকে আর সেভাবে নেই, অনেকাংশে কমে গেছে। পুরোনো দিনে তাল কাঠের ব্যবহার হতো। আমি একটা দেখালাম যে কাঠামোতে ব্যবহার হচ্ছে। এই ব্যবহার আরো বহু জায়গায় হতো। যেমন ছোট ডিঙি নৌকো তৈরি করার ক্ষেত্রে এই তাল কাঠকে খোদাই করেই একটা নৌকো তৈরি করা হতো। আবার ডোঙা তৈরির কাজে এই তাল কাঠকে ব্যবহার করা হতো। ডোঙা যাতে করে জল সেচের জমিতে দেওয়া যাবে। সেকালে মানুষের জীবন আবার বলছি প্রকৃতি নির্ভর। ওই তালের ডোঙাতে লিভার কৌশলে যে পা দিয়ে চাপ দেওয়া হবে, এই ছবিটার মতো, এইটার মতো। ডোঙাটা নিচে নামবে, জল তুলবে এবং জলটা জমিতে দেবে। একটা নালা করা থাকবে, সেই নালা দিয়ে জলটা জমির বিভিন্ন জায়গায় যাবে। এই হচ্ছে তাল কাঠের প্রয়োগ। এবার হচ্ছে তাল গাছের পাতা। তাল পাতারও কিন্তু সেই কালে গুরুত্ব ছিল। একটা ছবি দেখাই। এই যে ছবিটা, কেউ একজন তাদের ব্যবহার্য চাটাইটা ফেলে দিয়ে চলে গেছে, চাটাটা ফেলে দিয়ে গেছে। নতুন সভ্যতার সঙ্গে এই চাটা মানানসই নয় বা এটা ছিঁড়ে গেছে, এটা অপ্রয়োজনীয়, এই মনে করে ফেলে দিয়েছে। এইটাও তাল পাতা থেকে তৈরি হয়েছে। অর্থাৎ পুরোনো দিনে এই চাটাই তৈরি হতো লোকের বসার জন্য। ভাত খেতে বসবে বা অন্যান্য কোনো কাজে বসবে, এই চাটা বেঁধে বসতো। এই চাটা বড় করে করলে সেটা চাটাই, ছোট হলে চাটা। এটা তাল পাতা থেকে তৈরি হয়। তাল পাতাকে পচাতে হয় ১৫-১৬ দিন, পচিয়ে তারপর শুকনো করে তা থেকে এইগুলো তৈরি হয়। আর একটা গাছের ব্যবহার ছিল গ্রামাঞ্চলে, সেটা হচ্ছে খেজুর গাছ।
খেজুর মানে আরবি খেজুর গাছ নয়, আমাদের দেশীয় খেজুরের গাছ। আচ্ছা, তাল পাতা নিয়ে আরেকটা কথা বলি। পুরোনো দিনে তাল পাতার উপরেই অক্ষর টক্ষর লেখা হতো। আমি কবের কথা বলছি এটা? এটা হচ্ছে এই ১৬শ-সপ্তদশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী যখন প্রেস আসেনি, অর্থাৎ এরকম কাগজ টাগজ যখন আসেনি, তখন তাল পাতাতেই অক্ষর লেখা হতো, তাল পাতাতেই শ্লোক লেখা হতো, তাল পাতাতেই যাবতীয় জিনিসগুলো লেখা হতো। এবার আসি আর একটা গাছের কথায়, যেটা পুরনো সমাজের একটা অবলম্বন ছিল। সেটা হচ্ছে খেজুর গাছ। আরবের কোনো খেজুর গাছ না, আমাদের দেশের দেশি খেজুরের গাছ। এই খেজুর গাছের যে পাতা, এটাও পচিয়ে, এটাও বুড়ি বুড়ি বুড়ো এরা ওই পাতা দিয়ে খেজুর গাছের চাটা বুনতো বা চাটাই বুনতো। আজও গ্রামাঞ্চলে যাদের বাড়িতে, যাদের বাড়ি ঘরের মধ্যে পুরনো জিনিসের অস্তিত্ব আছে, খুঁজলে লেপ তোশকের নিচে ওই চাটাই পাওয়া যেতে পারে। তো এইরকম জিনিস এককালে ওগুলো বিছিয়ে লোকে বসতো। মাদুরের চল ওরমভাবে ছিল না। মাদুর যেখানে হয় সেখানকার লোক মাদুর ব্যবহার করতো, যেখানে মাদুর পাওয়া যায়নি সেখানে লোকে চাটাইটা ব্যবহার করতো। এখন সব জিনিসের কমার্শিয়াল মানে ব্যবসায়িক ব্যাপার হয়ে গেছে, যেখানে এক জায়গার মাল অন্য জায়গায় যাচ্ছে, লোক কিনছে, দেখে মনে হবে সব জায়গাতেই সব জিনিসটা ছিল। উত্তর হচ্ছে না, সব জায়গায় সব জিনিস ছিল না। মাদুরের এই জনপ্রিয়তা মুর্শিদাবাদে থাকতে পারে, আর মুর্শিদাবাদে মাদুর কাঠি হয়, কিন্তু পশ্চিমবঙ্গের হাওড়া জেলা, পশ্চিমবঙ্গের মেদিনীপুর বা পশ্চিমবঙ্গের মালদা টালদার মতো জায়গাতে, যেখানে মাদুর কাঠির এরকম ব্যাপার নেই, সেখানে কিন্তু লোকে অন্য জিনিসের ওপর, এই খেজুর পাতার চাটাই বা তাল পাতার চাটাই এইসবের উপর নির্ভর করতো এবং তাতে থাকতো, এই করতো, সেগুলো ব্যবহার করতো। তো এইটা হলো। আর বাঁশ গাছের আমি কাঠামোতে দেখালাম বাঁশের ব্যবহার। এছাড়া বাঁশ খুঁটি তৈরি করতে, বাঁশ দিয়ে বেড়ার কাজে বাঁশ ব্যবহার হতো, বাঁশ জ্বালানির কাজে ব্যবহার হতো। কিন্তু প্রাচীন দিনেতে বাঁশের একটা অন্য ব্যবহার ছিল। বাঁশকে যখন ফাটানো হয়, একটা মোটা শক্ত বাহুলো বাঁশকে যখন ফাটানো হয়, তখন তা থেকে ধারালো চোঁচ পাওয়া যায়, যেটা বাঁশেরই জিনিস কিন্তু বাঁশের নয়, মানে সেটা আলাদা হয়ে পড়ে আছে, সেটা সেটা কোনো কাজে লাগবে না, কিন্তু পুরোনো দিনে তার কাজ ছিল। ওই চোঁচ দিয়ে, এটা আমার শোনা কথা, এটা আমি সরাসরি দেখেছি এমন নয়, তখনকার দিনে হাসপাতাল হতো না তো, লোকের বাড়িতেই বাচ্চা হতো, একটা আঁতুড় ঘর থাকতো, সেই ঘরেতে দাইমা আসতো এবং বাচ্চা প্রসবের পর, কোনো মহিলা বাচ্চা প্রসবের পর তার মায়ের সঙ্গে, অর্থাৎ বাচ্চার সঙ্গে মায়ের যে নাড়ির যোগ, সেই নাড়িটা ওই চোঁচ দিয়ে কাটা হতো। তখনকার লোক তো আর ওইভাবে বিজ্ঞানের জিনিসপত্র জানতো নি, কিন্তু এইটা বুঝতো তারা যে এটা দিয়ে করলে কিছু হবে না, বাচ্চাটা তারপর নর্মাল বাঁচতো, সবকিছু হয়ে যেত, সব ঠিকঠাক হয়ে যেত। তো এই যে জিনিসটা, এই চোঁচের ব্যবহার হতো। আর একটা কাজ হচ্ছে কি, মৃত্যু হলে কারো, ওই বাঁশেরই খাটিয়া তৈরি হতো, সেটা দিয়ে তাকে নিয়ে যাওয়া হতো। এরকম ভাবে বাঁশের ব্যবহার হতো, অর্থাৎ বাঁশ জন্মের সময় লাগতো, বাঁশ মৃত্যুকালে লাগতো, মাঝের সময়টা তো বাঁশ লাগতো। বাঁশকে বিভিন্ন কৌশলে বিভিন্ন ধরনের ভাগে 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 ভাগ করা হয়। বাঁশকে দুভাগে ভাগ করে, সেই দুটো ভাগ বাঁকারি নামে পরিচিত। আবার ওই বাঁশকে বহুভাবে ভাগ করতে পারলে ছোটি ছোটি অংশ পাওয়া যায়, সেগুলোকে আচ্ছা করে ভালো করে পালিশ করলে সেইগুলো দিয়ে একটা বাঁশের গেট তৈরি করা যায়, যেটাকে বাঁশের দড়মা বলে। তো এইরকম জিনিসগুলো হয়। ওই চটিগুলোই আবার কাঠামোতে কাজে লাগে, যেখানে টালিগুলোকে সেট করা। এই যে ছবিটা দেখাচ্ছি, এই মাঝে মাঝে যে এগুলো সব বাঁশের যে চটি তা দিয়ে তৈরি করা। তো এইরকম জিনিসগুলো, যে বাঁশেরও এইরকম ব্যবহার হতো পুরনো সমাজে। তো বাঁশ গাছের অন্য উপকারিতার কথা খনার বচনে পাওয়া যায়। খনা বলছে যে যেখানে বাঁশ গাছ বসানো থাকে বা বাঁশ যেখানে হয় সেখানে আলু ভালো হয়, এটা খনার বচন অনুসারে ভালো হয়। তালের ক্ষেত্রেও খনার বচন আছে, যে 12 বছরে ফলে তাল, মানে তাল গাছ বসানো থেকে 12 বছর পরে তাল ফলবে। যদি না লাগে গরুর নাল, গরুর লালা যদি তাল গাছে না লাগে,
অর্থাৎ গরু যদি মুখ না দেয় তাল গাছে, তাহলে তাল গাছ 12 বছর পরে, তাল গাছে বসানো থেকে 12 বছর পরে তাতে ফল আসবে। তো এইরকম গ্রামাঞ্চলে একটা তখনকার দিনে বিশ্বাসও ছিল, তাল গাছের পরিমাণ বেশি হলে সেই গ্রামেতে বজ্রাঘাত কম পড়বে। বজ্রাঘাত। তো এইরকমভাবে পুরনো সমাজে জিনিসগুলো ব্যবহার হতো। সে কি বললুম? তাল গাছ, তাল কাঠ, তালের সাবটা ব্যবহার হতো তাল গাছের। খেজুর গাছেরও ব্যবহার ছিল, বাঁশেরও ব্যবহার ছিল। এর বাইরে আম, কাঁঠাল এই যে গাছগুলো বা জাম গাছ, এইসব গাছেরও ব্যবহার হতো। ওই দরজা জানলা এগুলো তৈরি করার কাজে ওই কাঠগুলো ব্যবহার হতো। কাঠ থেকে এক ধরনের বাসনপত্রও তৈরি হতো। মানে কাঠ থেকে ডিশ, কাঠ থেকে গ্লাস, এইসব জিনিসগুলো কাঠের বিভিন্ন। যেমন আমি কয়েকটা দেখেছি, বারকোস, যাতে ফল কুচিয়ে রাখা হতো। ফল হচ্ছে অ্যাসিটিক জিনিস, ধাতব জিনিসে রাখলে সেটা ধাতুর ক্ষয় হবে, কাঠের জিনিসে রাখলে সেটা হবে না। এই জায়গা থেকে সেখানকার লোক ওগুলো বুঝতো নি, কিন্তু জিনিস জানতো জিনিসটা এটা করতে হবে। তো এইরকম ভাবে জিনিসগুলো হতো। আমি ওই কাঠের এ কি বলবো, ডাল কাঁটা দেখেছি, যেটা দিয়ে ডালকে এ করে, কি বলবো, গলিয়ে দেয় যখন সেদ্ধ হয় সেরকম। পরে পরে ওটা ধাতব বেরোয়। কিন্তু এইরকম জিনিসগুলো ছিল। সব থেকে বড় যে ব্যাপারটা ছিল নুনের কেটো, কাঠ দিয়ে তৈরি হতো। ওটা অন্য জিনিস দিয়ে তৈরি করলে সেটা নষ্ট হয়ে যাবে। এরকম ভাবে কাঠের ব্যবহার হতো। আর কিসের ব্যবহার ছিল? বড় লোক যারা যারা যাদের একটু পয়সা আছে সম্পন্ন, তারা সোনার বাটি ব্যবহার করতে পারে, সোনার থালা ব্যবহার করতে পারে। রাজা মহারাজা মানুষ, তার থেকে একটু নিচের লোকেরা পিতল, তামা এগুলো ব্যবহার করত। আরো নিচে নামলে লোকে মাটির থালা ব্যবহার করত। মাটির থালায় ভাত খেত, মাটির গ্লাসে জল খেত, মাটির ঘটিতে জল খেত। যেটা আজকে ওই ঠাকুর পুজোতে যে কুমোর বাড়ি বলে যে জিনিসটা হয় তাতেই টিকে রয়েছে। কুমোর বাড়ির জিনিসের মধ্যে দেখা যায় অনেক কিছুই রয়েছে, যেটা একটা সময় সাধারণ লোকের, সাধারণ গরিব মানুষের ব্যবহার্য জিনিসের মধ্যে পড়তো। অর্থাৎ কুমোর বাড়ির ওই কলসিটাই একটা লোকের জল খাওয়ার কলসি ছিল। এইরকম, যেগুলো বিশ্বাস করতে খুব কষ্ট হবে। তো এইরকম জিনিসগুলো হতো, যে বড় লোক সে সোনা ব্যবহার করবে, যার যে আরেকটু অবস্থা খারাপ সে পিতল, তামা এগুলো ব্যবহার করবে, লোহা ব্যবহার করবে। লোহাটা সবাই ব্যবহার করতো। আর আরো নিচে নামলে মাটি দিয়ে সবকিছু হতো, পোড়া মাটির জিনিস এগুলো ব্যবহার হতো। আর কি রইল? আর হচ্ছে চাষবাসের ক্ষেত্রে ওই গরু, গরু আজকে গরু নিয়ে খুব রাজনীতি হয়। হ্যাঁ, হিন্দুরা মুসলমান বলে হিন্দুর পূজ্য দেবতা, আর হিন্দুরা বলে মুসলমানরা গরু খায়। মানে একটা বাজে ব্যাপার জিনিসটার মধ্যে। তো গরু, কিন্তু প্রাচীন সমাজে গরুর একটা অন্য মর্যাদা ছিল। আসলে ব্যবহারিক দিক থেকেই তো সবকিছু বিচার হবে। এতক্ষণ যে গাছগুলোর কথা বললুম, যা কিছু বললুম, সেগুলো প্রাচীন সমাজে ব্যবহারিক জীবনের সঙ্গে যুক্ত হয়েছিল। এবার গরুর কথাও বলছি, সেটাও তাই। সেকালে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মূলত হেঁটেই যেত। কম দূরত্বের জায়গা, একটু বেশি দূরত্বের জায়গা হেঁটেই যেত। কিন্তু অনেক বেশি দূরত্ব হলে গরুর গাড়ি ব্যবহার হতো। গরুর গাড়ি, গরুর গাড়িতে যে গরুটা ব্যবহার হয় সেটা হচ্ছে পুরুষ গরু বা ষাঁড়। ঠিক একইভাবে আজকে যেমন ট্র্যাক্টরে এসেছে ধান, মানে চাষের কাজে, যে কোনো চাষে ট্র্যাক্টর, বড় জমিতে ট্র্যাক্টর লাগানো হয়। সেকালে বড় জমিতে চাষ করতে গেলে গরুই ছিল অবলম্বন, ওই ষাঁড় গরু। ওর সঙ্গে লাঙল যোগ করে দিলে হয় হাল চাষ। তো এই জিনিসটা ছিল। ফলে গৃহস্থের বাড়িতে গরু বলতে দু ধরনের গরু থাকতো। একটা হচ্ছে ষাঁড় গরু, আর একটা হচ্ছে গাভী গরু, মানে মেয়ে গরু, যে দুধ দেবে। এইখান থেকেই আসছে আমার গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। বাঙালি জীবনে মাছের একটা গুরুত্ব আছে। সব লোকেরই জমি থাকতো, পুকুর থাকতো, তো এই পুকুরে মাছ পাওয়া যেত। পুকুরে মাছটা আজও আছে, ওখানে পরিবর্তন হয়নি। কিন্তু ব্যবহারিক জীবনের ক্ষেত্রে গরুর যে মূল্য সেটা কমেছে। যখন ট্র্যাক্টর ঢুকলো তখন
চাষের জায়গা থেকে ষাঁড় গরুর জায়গা সরে গেল, ষাঁড় গরু আর কাজে লাগবে না। যখন মোটর কার বা সাইকেল এই জাতীয় জিনিসগুলো চলে এলো, ভ্যান ট্যান এগুলো এলো, তখন গরুর গাড়িটারও জায়গা গেল। অর্থাৎ পুরুষ গরুর আর গুরুত্ব রইলনি। পুরুষ গরু এখন আর লোক পোষেও না। ওগুলো ওই হয় কি শুধু প্রজননের কাজে, গরু প্রজননের কাজে ওর ব্যবহার হয়, এবং সেটাও সেই গরুকেও কোনো ভেটেরিনারি সেন্টার বা কোনো একটা বিশেষ জায়গায় পাওয়া যায় এইরকম। তো এই হচ্ছে ব্যাপার, যে গরুর পূর্ণ সমাজে এক অনন্য মর্যাদা ছিল। লোক গরুর গোয়াল ঘরে লোক লাগাতো, সেই লোকটিকে বলা হতো রাখাল। অর্থাৎ রাখাল একটা পেশার নাম। যে ছেলেটি রাখালের কাজ করতো তাকে রাখাল বলেই চিনত। কখনো কখনো রাখাল দা বলা হতো, মানে যাচ্ছে তার থেকে ছোট, সে তাকে দাদা বলে ডাকতো, রাখাল। রাখালের কাজ কি? রাখালের কাজ হচ্ছে গরুর পরিচর্যা করা, গোয়াল ঘর থেকে গরুকে বার করা, গরুকে মাঠে নিয়ে যাওয়া, গরুকে মাঠ থেকে চড়িয়ে আবার গোয়াল ঘরে নিয়ে আসা। রাখাল যখন কাজ 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 করতে করতে ক্লান্ত হয়ে পড়তো, তখন তো বাঁশি বাজাতো, ওইখান থেকে আসছে রাখালিয়া বাঁশি। এরকম সব অনেক গল্প পাওয়া যায়, যে কোনো এক রাখাল ছিল যে পালে মানে গরুর পালে বাঘ পড়েছে বলে চেঁচাতো, লোক ছুটে আসতো। একদিন রাখাল এইরকম ইয়ার্কি করতে করতে একদিন সব লোক এসে দেখতো মিথ্যে কথা বলেছে রাখাল। একদিন এমন করতে করতে সত্যিই পালে বাঘ পড়লো। সেদিন রাখাল যখন চেঁচালো কেউ আর এলো না, কারণ এতদিন ধরে রাখাল লোককে প্রতারিত করেছে। তাই এরকম গল্প এগুলো দিয়ে লোককে বোঝানো হতো যে রাখালের মতো তোমরা কাজ করবে না। কিন্তু রাখাল কোনো লোক নয়, রাখাল হচ্ছে একটা পেশার নাম, যে পেশাটা হচ্ছে গরু পরিচর্যার পেশা। কারা নিয়োগ করতো? প্রত্যেক বাড়িতেই যারা একটু সম্পন্ন, যাদের বাড়িতে অনেক গরু আছে, তারাই একটা করে রাখাল, একজন দুজন তিনজন রাখাল থাকতো। সেই রাখালদের কাজ হতো গরুর পরিচর্যা করা। এটা ঊনবিংশ শতাব্দী বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত এই প্রসিদ্ধ ছিল রাখালের। পরে 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 ওই পেশা অবলুপ্ত হয়ে যায়। কবেও হয় ওর কোনো নেই, মানে কি বলবো, সাল তারিখ নেই। ধীরে ধীরে সামাজিক ইতিহাসে সাল তারিখ হয়নি। এই রাখালিয়া পেশাও ধরে নিতে হবে 1947, 1950 বা 60-এর মধ্যে এই পেশাও অবলুপ্ত হয়ে যায়, রাখালিয়া পেশা, গরু পালন করা বা গরু পরিচর্যা করা। তো এই হচ্ছে পুরোনো সমাজের যেগুলো অবলম্বন ছিল। আবার গোড়া থেকে যদি বলি, একটা হচ্ছে তাল গাছ, 2 হচ্ছে খেজুর গাছ, 3 হচ্ছে বাঁশ ঝাড় বা বাঁশ গাছ, 4 হচ্ছে গরু, পুরুষ গরু এবং স্ত্রী গরু, আর 5 হচ্ছে পুকুর ভরা মাছ। তো আজকে এই সময় যখন একবিংশ শতাব্দীতে যখন ভিডিও করছি, তখন এই এই যে জিনিসগুলো যেগুলো পুরোনো সমাজের অবলম্বন ছিল, এই অবলম্বন কবে ছিল? এগুলো আজ থেকে 1000 বছর, আজ থেকে 300 বছর, আজ থেকে 400 বছর, আজ থেকে 500 বছর, অর্থাৎ ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দীর প্রথম ভাগ, আরো পিছিয়ে গেলে অষ্টাদশ, সপ্তদশ, ষোড়শ, পঞ্চদশ, এইসব শতাব্দীগুলোর একটা সাধারণ ছবি ছিল, যে লোকের বাড়িতে গরু থাকবে, সেই গরুর পরিচর্যাকারী লোক থাকবে, তার পুকুর থাকবে, তাতে মাছ থাকবে, তারপরে সে বাঁশ ব্যবহার করবে, সে তাল গাছ ব্যবহার করবে, সে ওই ব্যবহার করবে, কি বলে, খেজুর গাছ ব্যবহার করবে। এগুলো হচ্ছে সাধারণ একটা ছবি। এছাড়া কাঠের অসংখ্য জিনিস সে ব্যবহার করবে। আমি আগেই বলেছি যে কাঠের জিনিস ব্যবহার হতো। কাঠের জিনিস বলতে ওই যে নুনের কেটো, তারপরে থালা, অসংখ্য থালা হয়, বিভিন্ন রকমের কাঠের উপকরণ ব্যবহার হতো। সেগুলো ধীরে 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 সরতে শুরু করে। কবে থেকে সরতে শুরু করে? না, বিংশ শতাব্দীর প্রথম ভাগ থেকে সরতে শুরু করে, এবং দেশ স্বাধীন হওয়ার বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ থেকে তারা পুরোপুরি সরে যেতে থাকে, ধীরে ধীরে সরতে থাকে। পুরোপুরি মানে ধীরে 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 অবলুপ্ত হয়ে যায়। কিন্তু এখনো ব্যবহার হয়, কিন্তু সেইভাবে আর ওটা ব্যবহার হয়নি, ততখানি আর ব্যবহার হয়নি। কাঠের জিনিস তৈরি করে এমন মিস্ত্রি হতো, এমন পেশার লোক ছিল, সেই লোকেরাও তাদের পেশা বদলে অন্যদিকে চলে গেছে, কারণ ওই কাজে মূল্য তারা পায়নি। তো এই হচ্ছে সেই কালের সমাজের ব্যাপার। এইবার আসি এই জিনিসটা এখন কি অবস্থায়। এটা হচ্ছে একবিংশ শতাব্দী। এখন এসে দেখা যায় যে তাল গাছ, সেই তাল গাছের সংখ্যা গ্রামাঞ্চলে কমে গেছে। এখনো আছে, এখনো যেটা প্রত্যন্ত গ্রাম বলে বলা হয়, সেখানে হয়তো এখনো আছে,
কিন্তু তাল গাছে সেই ব্যবহার আজ আর নেই। অর্থাৎ তাল গাছ কেটে তা থেকে কাঠ বার করা, হ্যাঁ? এই যে ওই ছবিতে যে তাল কাঠটা দেখালুম, এইটাকে বলা হয় তাল কাঁড়ি বা তাল কাঁড়। এইটা এইটার মূল্যটাই হচ্ছে এইটা যে বাঁশ খারাপ হয়ে যায়, বাঁশকে যতই পচানো হোক। বাঁশ ৭০-৭৫ বছর পরে খারাপ হবে। অর্থাৎ ভালো বাঁশটা খারাপ হয়ে যাবে। কিন্তু এই তাল কাঁড়ি যেটা দেয়া আছে, এইটা ৭০০-৮০০ বছর কেটে যাবে বা ১০০০ বছরও কেটে যেতে পারে। এটা কখনো খারাপ হবে না। এইটার মূল্যটা হচ্ছে এইখানে। জল খেলে কিন্তু সবই খারাপ হতে পারে। জল না খেলে এটা থাকবে। আর বাঁশের ক্ষেত্রে বাঁশ জল খাক বা না খাক, ৭০-৭৫ বছর পরে ভালো বাঁশটাও খারাপ হয়ে যাবে। বাঁশের হচ্ছে এটা সমস্যা। কিন্তু তালকাঁড়ির ক্ষেত্রে এই তালকাঁড়ি খারাপ হয় না কখনো। এইটা হচ্ছে তালকাঁড়ির মূল্য। তো আজকের যুগে একবিংশ শতাব্দীতে তালকাঁড়ির মূল্যও কেউ জানে না বা মূল্য কেউ বুঝতেও চায় না। লোকে তাল গাছ পড়ে থাকে, তাল গাছ থেকে তাল পড়লে লোকে সেটা কেনে, তাল খায়। কিন্তু তাল গাছের যে সামগ্রিক ব্যবহার সেটা আজকে আর হয়নি। এটা হচ্ছে এই একবিংশ শতাব্দীর ছবি। তাল গাছ বজ্রাঘাত প্রতিরোধ করে, এটাও লোকে অত মানেনি, অত বিশ্বাস করে না। এবার হচ্ছে তাল গাছ গেল, খেজুর গাছ। খেজুর আজও লোকে কুড়িয়ে খায়। খেজুর গাছের রসও একটা সময় চালু ছিল গ্রামাঞ্চলে। আজও হয়তো হয় কোথাও কোথাও। কিন্তু সেই রস সংগ্রহ করার লোক যারা, তারা হয় মারা গেছে বা তাদেরও আর কোনো ব্যাপার নেই। অর্থাৎ খেজুর গাছের খেজুরটা এখন খাওয়া হয়, গাছটা আজ আর মূল্যবান বা মূল্যহীন। এইটা হলো। আর বাঁশেরও যে ব্যাপক ব্যবহার, ওই যে বললুম যে যে কালে হাসপাতাল ছিল নি, লোকে সন্তান জন্মালে সেই মায়ের সঙ্গে সন্তানকে ছিন্ন করার কাজটা ওই বাঁশের চোঁচ দিয়েই হতো। যেসব এটা আমি দেখিনি, এটা পুরোনো লোকের কাছে শোনা, সেসব লোকেরাও আর বেঁচে নেই। তো এটা হচ্ছে তখনকার ব্যাপার। তো সে কাজ আজকাল আর হয়নি। মৃতদেহ এ হলে এখনো গ্রামাঞ্চলে বাঁশের ব্যবহার হয়। কিন্তু বিভিন্ন কাঠের খাটও তৈরি হয়ে গেছে, সেগুলোও ব্যবহার হয়। বাঁশ এখন মূলত ব্যবহার হয়, বাঁশের ব্যবহার সংকুচিত হয়ে গেছে। বাঁশ ব্যবহার ওই কেউ ছাদ ঢালাই করবে, ছাদের যে ঢালাইয়ের আগে যে প্রাইমারি কনস্ট্রাকশন এর দরকার হয় ঢালাইটা করার জন্য, কাঠামো তৈরি করতে হয়, সেখানে বাঁশটাও লাগে। তারও বিকল্প ধীরে ধীরে বেরোচ্ছে। অর্থাৎ বাঁশটাও একটা সময় আর হয়তো ব্যবহার হবে না। এখনো বেড়া টেড়ার মতো কাজেতে বাঁশ ব্যবহার হয়। অন্যান্য বাঁশের ব্যবহারগুলো আছে। এবার কাঠের যে বাসনপত্র বলেছিল, সেগুলো যাদের বাড়িতে পুরনো আছে সেগুলো পড়ে আছে বা ব্যবহার হয় অল্প। কিন্তু এরও গুরুত্ব কমে গেছে। লোক এখন অ্যালুমিনিয়ামের জিনিস কিনে নেয়, অ্যালুমিনিয়ামের জিনিস ব্যবহার করে। মাটির যে থালা বাসন, এসবেরও গুরুত্ব আর নেই। এগুলোও বাতিল এক ধরনের। আর কি রইল, যে গরু আর লাঙল। গরু এখনো গ্রামাঞ্চলে মেয়ে গরু যেটা গাভী বলে, তার গুরুত্ব আছে। তার বাছুর হওয়াটা দরকার, কারণ বাছুর হলে সে দুধ দেবে, সেই দুধ বিক্রি করবে গয়লার কাছে লোকে, এবং তা থেকে টাকা আসবে। এইটা দুধ বিক্রি, দুধ তৈরি, এইটার জন্য গরুর মূল্য আছে। সেটা কোনটা? মেয়ে গরুটার। কিন্তু ষাঁড়ের কোনো মূল্য আজ আর নেই। অর্থাৎ ষাঁড় মূল্যহীন। শুধুমাত্র মেয়ে গরুটিকে গর্ভবতী করা ছাড়া ষাঁড়ের আর কোনো কাজ নেই। সেইভাবে এইটা হচ্ছে একবিংশ শতাব্দীর ছবি। আর পুকুর ভরা মাছটা, লোক সংখ্যা বেড়েছে, পুকুর অনেক বুঝে গেছে। যে কটা যেখানে যেখানে যেটুকু পুকুর আছে সেখানে মাছ পাওয়া যায়। পুকুর ভরা মাছ কিনা জানা নেই, সেটাও বিজনেসের উদ্দেশ্যে ব্যবহার হয়। একটা সময় ছিল লোকের পুকুরে মাছ হলে সেই মাছটা, এটা আমি যখন এই যে কথাটা বলছি, যে এটা আজ থেকে ১০০ বছর আগের কথা, যে ৩ বছর ৪ বছর পর্যন্ত সেই পুকুর ছেঁচা হতো নি, মাছগুলো অনেক বড় বড় হতো। এবং সেই মাছ যখন তোলা হতো, যখন ৩-৪ বছর পরে যখন তোলা হতো, দেখা যেত বড় বড় মাছ, তো লোকে চমকে যেত, এত বড় করে মাছ হয়। বড় বড় মাছ হতো মাছটা না তোলার জন্য। এখন আর সে অবস্থা নেই। এখন বিজনেসের সঙ্গে সব যুক্ত হয়ে গেছে। একটু বড় হলেই লোক বেঁচে যায়। ফলে বিস্ময়কর মাছের সাইজ হবে, এসবের কোনো গল্প এখন আর নেই।
কিন্তু একটা প্রবাদ আজও গ্রাম বাংলায় রয়েছে, সেইটা হচ্ছে মরাই ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ। এই মরাই ভরা ধানটা হচ্ছে এইরকম, কৃষিভিত্তিক সমাজে, কৃষিভিত্তিক অর্থনীতিতে চাষি চাষ করে যে ধানটা তুলতো, সেই ধান দিয়ে সে তার মরাই বা গোলাটা ভর্তি করত। সেইখান থেকেই রাজার কর যেত, একটা টাকায় নয়, ওই ধান থেকেই ধান পরিমাপ করে 10 ভাগের 1 ভাগ হতে পারে, 10 ভাগের 2 ভাগ হতে পারে। এই পরিমাণ ধান সব চাষি রাজাকে দিতে বাধ্য থাকতো। রাজার থাকতো 7-8টা গোলা, আরো বেশি সংখ্যক। সেই গোলাগুলো ভর্তি হতো। রাজা হিসেব করতেন যে গোলাগুলো সবকটা ভর্তি হলো কিনা। রাজার লোক থাকতো, তারা বলতো গোলা ভর্তি হলো কিনা। গোলা ভর্তি না হলে রাজা খোঁজ নিতেন যে চাষিরা কি বদমাইশি করলো, তাকে দিলনি, নাকি চাষটা ঠিকভাবে হয়নি। অর্থাৎ রাজা দেখেন কাজের ভিত্তিতে, রাজা দেখেন আমলার চোখ দিয়ে। প্রজা কি করছে সেটা তো রাজার পক্ষে দেখা সম্ভব নয়। ওই রাজার কর্মচারী গিয়ে খোঁজ নিত যে হারা আগের বারে 8টা গোলা ভর্তি হলো, এবারে 7টা ভর্তি হয়েছে, একটা হলুনি, কারা কারা ধান দিইনি তাকে বল। পরে জানা গেল যে এই জায়গাতে এই রকমের জন্য এই চাষিরা সেইভাবে ধান উৎপন্ন করতে পারেন। রাজা তখন করতেন কি, দেশের রাজা, দেশের মানুষ, তার একটি গোলা থেকে জিনিস নিয়ে ওই প্রজাদেরকে দিতেন। বলতেন এই রাজত্ব তোদেরই, তোরা উৎপন্ন করতে পারিনি, আমার থেকে নিয়ে যা, নিয়ে তোরা খাওয়া দাওয়া কর, ভালো। পরের বছর উৎপন্ন হলে মাল আমার কাছে পাঠাবি। এইটা ছিল ব্রিটিশ আমলের আগের যে ছবি, এইরকম যে প্রজারা কর মানে টাকায় নয়, প্রজারা তাদের মাল থেকেই রাজার গোলা ভর্তি করত। এবার সারা বছর রাজা কি চাল খাবেন বা ওই এই খাবেন, ধান খাবেন? রাজারা ধান নিতেন, চাল নয়, ধান নিয়ে গোলা ভর্তি করতেন। তো শুধু কি চাল খাবেন, আর কিছু লাগবে না? প্রজারা নিয়মিত ভাবে রাজাকে তাদের নিত্য জিনিসপত্র দিয়ে আসতেন। এটা বিভিন্ন লোক পাল্টে পাল্টে বিভিন্ন সময় করত। এইভাবে সাম্রাজ্য রাজা চালাতেন এবং প্রজাদেরকে তিনি দেখতেন। সবাই একবারে মানে লক্ষ লক্ষ মাল নিয়ে গিয়ে রাজার কাছে নিয়ে গেলে এমন নয়, ওগুলো নির্দিষ্টভাবে বলা থাকে, তারা গিয়ে ইয়ে করে। আর রাজার কোষাগার পূর্ণ হয়, ওই গোলার মালিক অন্য দেশকে বা অন্য রাজত্বকে বিক্রি করে টাকা টাকা আসতো, সেই টাকা থেকে। প্রজার কাছ থেকে সরাসরি টাকা এরকম ব্যাপারটা ছিল না, কারণ প্রজারা নিজেরাই বিনিময় পদ্ধতিতে জিনিসপত্র দেয়া নেয়া করত। মুদ্রা ছিল, ইতিহাসের বই খুললে ঘন্টা ঘন্টা মুদ্রা দেখতে পাওয়া যাবে, এই রাজার শাসকরা এই মুদ্রায়। কিন্তু এইভাবে মুদ্রার ব্যবহার ব্যাপকভাবে ব্যবহার ছিল, আজকের মতো নয়। আজকের মতো করে মুদ্রার ব্যবহার হতো নি। মুদ্রা মানে কয়েন টয়েন গুলো, টাকাগুলো, এগুলো। এক তো কাগজের নোট হতোই নি, সবটাই কয়েন হতো। আর কাগজের নোট চালু করেছিলেন এই কেউ কেউ, যেমন মোহাম্মদ বিন তুগলক, সেগুলো সব ব্যর্থ হয়েছিল। তো এইরকম জিনিসগুলো যে বেশিরভাগ ক্ষেত্রে বিনিময় প্রথার উপর জিনিসটা হতো, আর রাজাকেও সেইটার মধ্যেই থাকতে হতো। মুদ্রার কি একদম ব্যবহার হতো না? মুদ্রা হতো ব্যবহার, সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে, মূলত দেশীয় ক্ষেত্রে নয়। এইটা তো আবার সেই সংক্ষেপে চাষির কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলতে গিয়ে খনার বচনের কথা বলি। খনা কৃষিভিত্তিক সভ্যতার মানদণ্ড হিসাবে বা কৃষিভিত্তিক সভ্যতাকে চালানোর জন্য বেশ কিছু শ্লোক রচনা করেছিলেন। তার কিছু কিছু যেমন যদি হচ্ছে এইরকম, যদি বর্ষে ঝিমঝিম শস্যের ভার না সহে মেদিনী, অর্থাৎ ঝিমঝিম করে বৃষ্টি হলে খুব ভালো শস্য হবে। রাজারা এইগুলো দেখে প্রজার আর্থিক অবস্থা কেমন হচ্ছে, মানে উৎপাদন কেমন হচ্ছে, সেগুলো তিনি বুঝতেন। বৎসরের এই কি যেন, পৌষে গরমি বৈশাখে জাড়া, প্রথম আষাঢ়ে ভরবে গাড়া। পৌষে গরমি, পৌষ মাসে যদি গরম পড়ে, আর বৈশাখ মাসে যদি শুকনো ফুটি ফাটা হয়, বৈশাখে জাড়া মানে শুকনো ফুটি ফাটা হয়ে যায়, তবে প্রথম আষাঢ়ে ভরবে গাড়া। গাড়া মানে খাদ, আষাঢ়ের প্রথমে খাদ ভর্তি হবে। অমাবস্যা পূর্ণিমায় যেবা ধরে হাল, তার দুঃখ রয় চিরকাল। এটাও খনার বচন।
অমাবস্যা এবং পূর্ণিমা, চাঁদের এই অবস্থা। একটায় চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে, চাঁদ দেখা যাবে না, এটা হচ্ছে অমাবস্যা। যেখানে চাঁদ পূর্ণচন্দ্র উদিত হবে, সেটা হচ্ছে পূর্ণিমা। কৃষিভিত্তিক সভ্যতায় অর্থাৎ আজ থেকে 100 বছর আগে, 5 থেকে 70-80 বছর আগে এই বাক্যগুলোর উপর খুব জোর পড়লো। অমাবস্যা পূর্ণিমায় যদি কোনো চাষি তার গাই গরু মানে বলদটাকে নিয়ে অর্থাৎ ষাঁড় গরুকে নিয়ে মাঠে যায় হাল চাষ দিতে, তাহলে তার দুঃখ চিরকাল থাকবে। কেন? তার বলদের হয় বাত, ঘরে না থাকে ভাত। তার বলদ এমন হাঁটুর যন্ত্রণা বা এমন পায়ের যন্ত্রণায় ভুগবে যে তার বাড়িতে ভাত রান্না হওয়াটাই মুশকিল হয়ে যাবে। তো এইরকম কৃষিভিত্তিক সভ্যতা, তো সেইখানে এইরকম শ্লোকগুলো তৈরি হয়েছিল। এইগুলোর ওপরে চাষবাস নির্ভর করত, চাষবাসী মানুষ এগুলো নির্ভর করতেন, রাজারাও এটার উপরে নজর রাখতেন। ধন্যবাদ। আজ